স্ক্রিন শেয়ার করি। সরি, শেয়ার স্ক্রিন জাস্ট 70। আমরা এটা কন্টিনিউ করছি। সো কোনটা দিয়েছিলাম? আমরা সরি ফিডিং রুল দেখছিলাম। ফিডিং রুলের মধ্যে আমরা 3টা রুল অলরেডি আলাপ করেছি। একটা রুল ছিল যে যদি প্রয়োজন না হয় তাহলে ফিডার না ইউজ করা, এবং এটা আমরা রিজন দিয়েছিলাম যে 1 নম্বর ফিডার ডিজাইনটা কমপ্লিকেটেড। সো যদি আমরা রংলি ডিজাইন করি তাহলে পরে ইট মে কস্ট দ্য কাস্টিং অ্যাজ এ হোল। এটা একটা ছিল। আরেকটা ছিল হলো যে পার্টিকুলারলি থিন সেকশন এবং স্মল সেকশন কাস্টিং আমরা জাস্ট একটু ডিজাইন মডিফিকেশন করে, গেটিং সিস্টেমের ডিজাইন মডিফিকেশন করে আমরা গেটিং দিয়েই গেটিং সিস্টেম দিয়ে আমরা ফিডিং করতে পারি। সো এই ছোট ছোট সেকশন ছাড়া, স্মল কাস্টিং ছাড়া বাকি সব হিউজ কোয়ান্টিটি কাস্টিং যেগুলো আমরা নর্মালি করে থাকি সেগুলো এবার ফিডিং দিতে হয়। সো ফিডিং পরবর্তী রুলগুলোকে অবশ্যই মেনটেন করতে হবে। প্রথম রুল আমরা যেটা বলেছিলাম ইম্পর্টেন্ট রুল, সেটা হলো যে ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া বলেছিলাম যে এটা ফিডারটা যেটা আমরা দিচ্ছি ফিডারটা যেন অবশ্যই কাস্টিং এর চেয়ে অ্যাটলিস্ট সমান অথবা প্রেফারেবলি দেরিতে সলিড হয়। সো এটা ছিল আমাদের রিকোয়ারমেন্ট। এবং যেহেতু সময়ের কথা বলছি, তো সময়টা আমরা সলিডিফিকেশন টাইম যে সলিডম রুলের যে ফর্মুলা আছে মডুলাসের সাথে রিলেটেড, সো আমরা ওইটাকে যদি যেখানে ধরি তাহলে আমরা বলতে পারি যে মডুলাস অফ ফিডার শুড বি গ্রেটার দ্যান মডুলাস অফ কাস্টিং। এবং এখানে একটা ফ্যাক্টর অফ সেফটি 20% কনসিডার করে আমরা বলেছিলাম মডুলাস অফ ফিডার শুড বি ইকুয়াল টু 1.2 মডুলাস অফ কাস্টিং। এটা ছিল ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া। থার্ড যে রুলটা বলেছিলাম সেটা বলেছিলাম ফিড ভলিউম ক্রাইটেরিয়া, অর্থাৎ ফিডার যেটা দিচ্ছি সেটার মধ্যে যেন সাফিসিয়েন্ট লিকুইড থাকে টু ফিড দ্য ডিমান্ড অফ কাস্টিং। কাস্টিং এর কন্ট্রাকশন যা হবে এবং তার জন্য যে লিকুইড যেটা হবে সেটা যেন সাপোর্ট করতে পারে ফিডার। এবং আমাদের মনে রাখতে হবে এই সময় যে কাস্টিং যেমন কন্ট্রাক্ট করে ফিডারও সেরকম ভাবে কন্ট্রাক্ট করে। সো ফিডার মধ্যে যা লিকুইড আছে 100% সে কাস্টিং এ দিতে পারে না। সো সেই সেন্সে ফিডারের একটা এফিসিয়েন্সি ক্যালকুলেট করা যায় কত পার্সেন্ট অফ দ্য ফিডার ভলিউম লিকুইডটা কাস্টিং এ দিতে পারে, এবং সেখান থেকে আমরা একটা ফর্মুলা বের করেছিলাম ভলিউম অফ কাস্টিং, ভলিউম অফ ফিডার শুড বি একটা সার্টেন ফ্যাক্টর মাল্টিপ্লাইড বাই ভলিউম অফ কাস্টিং। সো দ্যাট দিস আর দ্য 3 রুলস আমরা আলাপ করেছি। নাও ফোর্থ রুল যেটা ইটস কল্ড জাংশন রিকোয়ারমেন্ট। The junction between the casting and the feeder should not create a hotspot. আমরা জাংশনের কথা আগেই বলেছি যে আমরা যদি একটা কাস্টিং এর উপরে ফিডার বসাই বা আমরা গেটের বেলাও দেখেছি গেট যখন কাস্টিং এ লাগাই, সো ইট অলওয়েজ ফর্মস এ জাংশন। 1 নম্বর কন্ডিশন বলে জাংশন পারতপক্ষে অ্যাভয়েড করা। যদি জাংশন আলটিমেটলি হয় তাহলে পরে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে ওই জাংশনের সেন্টারে কোনো হটস্পট ক্রিয়েট না হয়। হটস্পট কাকে বলে? সেই সমস্ত জায়গা যে জায়গাটার মধ্যে সবচেয়ে দেরিতে সলিডিফাই হয়। সো লিকুইড বেশি সময় ধরে ওখানে লিকুইড থাকে, অ্যাজ এ রেজাল্ট ওই জায়গাটার মধ্যে ফিডিং ডিমান্ডটা সবার শেষে প্রয়োজন পড়ে। যদিও কাস্টিং এর চারিদিকে সলিডিফাই হয়ে গেছে, অ্যাজ এ রেজাল্ট ওখানে ফিডিং ডিমান্ড যদি আমরা ফুলফিল না করতে পারি ওই জায়গাটা ডিফেক্ট তৈরি। সো এটাকে আমরা বলছি হটস্পট। সো তাহলে জাংশন রিকোয়ারমেন্ট হলো the junction between the casting and the feeder should not create a hotspot. আমরা একটা ডায়াগ্রাম এখানে দেখেছি। দিস ইজ দ্য P junction, this is the L junction. So suppose this is the casting এর মধ্যে একটা ফিডার দেওয়া আছে। ওকে উল্টা করে দিলে ভালো হতো। এনিওয়ে, so this is the casting and this is the feeder. এখন এখানে এল সেকশনের গলা দেখানো হয়েছে এবং এখানে যে লাইনগুলো আছে এবং নাম্বারগুলো আছে সেটা হলো সলিডিফিকেশন কখন হচ্ছে। সো বেসিক্যালি সারফেস থেকে সলিডিফিকেশন শুরু হচ্ছে, সো এটা 10 মিনিট পরে হচ্ছে, এখানে 30 মিনিট পরে হচ্ছে। সো আলটিমেটলি আমরা যত ভিতরে যাচ্ছে তত বেশি সময় লাগছে সলিডিফাই হতে। বাই দ্য ওয়ে ফিডারটা 4 ইঞ্চি, সো এটাও প্রবাবলি 4 ইঞ্চির মতো এখানে আছে। সো খেয়াল করো আমরা বলছি সেন্টার এখানে দুইটা জাংশন, এখানে দিস ইজ দ্য জাংশন, এবং জাংশনের সবচেয়ে দেরি সলিডিফাই হচ্ছে 72 মিনিট লাগছে।
সলিডিফিকেশন শুরু হচ্ছে উইদিন 10 মিনিটস, কিন্তু শেষ হচ্ছে এখানে সেন্টারে, জাংশনের সেন্টারে, এবং এখানে 72 মিনিট লাগছে সলিডিফিকেশন শেষ করতে। সো অ্যাজ এ রেজাল্ট এই বাকি জায়গাটা অলরেডি সলিডিফাই হয়ে যাবে, শুধু এই সেন্টারে লিকুইড থেকে যাবে, এবং এটা যেহেতু ফিডিং এ কোনো আর কিছু দিতে পারবে না, কারণ এদিকেও সলিডিফাই হয়ে যাবে। সো আলটিমেটলি ইট উইল ক্রিয়েট জাংশন হটস্পট হিয়ার। সিমিলার এখানেও দেখানো হয়েছে যে এদিক থেকে শুরু হচ্ছে এবং এই কোণাটার মধ্যে সবচেয়ে দেরিতে সলিডিফাই হচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি 62 মিনিটস লাগছে এখানে ফিডিং সলিডিফিকেশন কমপ্লিট করতে। সো ইট উইল ক্রিয়েট এ হটস্পট। তো তাহলে পরে আমাদের তাহলে এখান থেকে আমরা কি রুলস নিতে পারি, সেটা হলো যে আমরা চেষ্টা করব ফিডার যাতে কাস্টিংয়ের মাথায় না বসানো যায়, অর্থাৎ টি জাংশন যাতে কম না করি। কেন টি জাংশনের কথা বললাম বেশি করে? বিকজ খেয়াল করো, মোটামুটি সিমিলার ডাইমেনশনের কাস্টিং, সিমিলার ডাইমেনশনের ফিডার, কিন্তু বিকজ অফ দ্য এল জাংশন, সরি বিকজ অফ দ্য টি জাংশন, এখানে 72 মিনিট লাগছে সলিডিফিকেশন কমপ্লিট হতে, বেশি সময় ধরে এখানে লিকুইড থাকবে, আর এখানে 62 মিনিট কম সময় ধরে লিকুইড। তো সলিডিফিকেশন শ্রিঙ্কেজ যেটা ফর্ম করবে সেটা মোস্ট সিভিয়ার ইন দিস কেস। সো টি জাংশনের বেলায় মোর সিরিয়াস, এল জাংশনের বেলায় একটু কম সিরিয়াস কম্পেয়ার টু টি জাংশন। So they are best added as an extension. So যদি সম্ভব হয় ফিড আমরা বসাবো কাস্টিং এর সাইডে, কাস্টিং এর থেকে যেন সেপারেট থাকে, যদি হটস্পট তৈরি হয় যেন কাস্টিং এর থেকে দূরে থাকে, কাস্টিং বিকাম সাউন্ড। সো দিস ইজ দ্য আইডিয়াল কেস সিনারিও। আমরা চেষ্টা করব এটাকে যেন এল মানে এটা যেন একটা সেপারেট একটা এক্সটেনশন হিসেবে যেন আমরা বসাতে পারি, কিন্তু সামটাইমস ইট ইজ নট পসিবল, এটা কখনো সম্ভব হয় না। কোনো কোনো ক্ষেত্রে দেয়ার উইল বি নো অল্টারনেটিভ বাট টু প্লেস এ ফিডার অন টপ অফ এ কাস্টিং, এবং ইন দ্যাট কেস আমাদের জাংশন রিকোয়ারমেন্টের জন্য এখানে আমাদের দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। মডুলাস অফ ফিডার মাস্ট বি ইকুয়াল টু অর গ্রেটার দেন টুয়াইস অফ মডুলাস অফ কাস্টিং ফর টি জাংশন, আর এল জাংশনের জন্য মডুলাস অফ ফিডার শুড বি ইকুয়াল টু অর গ্রেটার দেন 1.33 টাইমস মডুলাস অফ কাস্টিং। খেয়াল করো তাহলে পরে এল জাংশনের জন্য 33% বড় দিতে হবে ফিডার, আর টি জাংশনের জন্য ফিডার কাস্টিং এর ডাবল করতে হবে মডুলাস। এখন আমরা একদম 2 নম্বর ক্রাইটেরিয়া যেটা ছিল ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া, সেখানে বলছিলাম ফিডার শুড বি অ্যাটলিস্ট মানে 1.2 টাইমস মডুলাস অফ কাস্টিং। এখন এখানে বলতেছি জাংশন যদি হয় তাহলে টুয়াইস হয়ে যাবে, তার মানে এই এই জিনিসগুলো আরো রেস্ট্রিক্টিভ, ফিডার সাইজ আরো বড় লাগে। সো আমরা যদি 1 2 3 4 এই চারটা রুলই যদি ফুলফিল করতে, 1 এর বাদ দেই, 2 3 4 বা 2 আর 4 এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের দেখা যাচ্ছে এইটা ওইটাকে সুপারসিড করছে। সো আমরা 1.2 না দিয়ে modulus of feeder should be calculated as twice the modulus of casting for T junction, আর L junction যদি হয় modulus of feeder should be 1.33 times modulus of casting. এখন যদি আমরা জাংশনটাকে অ্যাভয়েড করতে পারি তাহলে আমরা আগে 2 নম্বর রুলে ব্যাক করব, modulus of feeder will be 1.2 modulus of casting. ওকে, তাহলে মোটামুটি বোঝা গেল জাংশন রিকোয়ারমেন্ট। এখন এই জাংশন খেয়াল করো, ইট ইজ এ হিউজ রিকোয়ারমেন্ট, মডুলাস অফ ফিডার 2 গুণ, ঠিক আছে। সো ফর এ মডুলাস যেহেতু ভি বাই এ রেশিও আমরা বলি, সো ভি বাই এ ফর এ ফিক্সড এ ভলিউমটা ডাবল দিতে হচ্ছে। সো ইট ইজ হিউজ কোয়ান্টিটি অফ লিকুইড মেটাল টু বি অ্যাডেড। আমরা দেখবো যে কাস্টিং যখন ফিডার ডিজাইন করবো বিরাট বিরাট ফিডার লাগে থিওরিটিক্যালি। সো এটাকে কোনোভাবে যদি কমানো যায় তার চেষ্টা অবশ্যই করতে হবে, এবং সেজন্য আমরা এখানে কিছু বলেছি যে আমরা ডিজাইন চেঞ্জ করেও আমরা সামহাউ করতে পারি। ফর এক্সাম্পল এল জাংশন, টি জাংশন, এক্স এবং ওয়াই, দিস আর দ্য কমন জাংশনস ইউজুয়ালি ফর্ম আমরা ডিপেন্ডিং অন দ্য ফিডার অ্যাপ্লিকেশন অর কাস্টিং সাইজ, এবং এই প্রত্যেকটা কর্নারে এই কালো স্পট গুলাই হলো আমাদের হটস্পট বা যেখানে ডিফেক্ট তৈরি হচ্ছে। তো এইটাকে আমরা ডিজাইন চেঞ্জ করে যদি পারি তাহলে পরে করতে পারি। ফর এক্সাম্পল এখানে মানে শার্প কর্নার না দিয়ে একটু বেন্ড করে দিলাম, বেন্ড করে দিলে পরে ক্রস সেকশন এখানে যা আছে বেন্ডের মধ্যেও তাই। আমরা জানি যেহেতু ক্রস সেকশন এখানে বড় সেজন্য সিম্পলিফাই হয়। সুতরাং এখানে আমরা যদি জাস্ট বেন্ড করে দেই তাহলে থ্রু আউট দ্য সেকশন তার ডাইমেনশন সমান, সো কাস্টিং সেম রেটে চলবে হবে। এখানে আমরা কি করেছি, এই সেন্টারের মধ্যে একটা হোল দিয়ে দিয়েছি, একটা ছিদ্র করে দিয়েছি। ছিদ্র করে দেওয়ার কারণে এই জায়গা ডাইমেনশন গুলো অনেক ছোট করে ফেললাম। এখন ওকে, ইউ মে কোশ্চেন যে এটা অ্যালাউ করবো কিনা। কাস্টমার বলেছে এরকম একটা শেপের টি শেপের একটা কাস্টিং করতে, আমরা এটা করব। অবশ্যই কাস্টমারের সাথে এটা কথা বলে এটা ঠিক করতে হবে। যদি
যদি এটা প্রোভাইড করা যায় ইন দ্য ডিজাইন, যদি এই কাস্টিং এর মেকানিক্যাল ইন্টিগ্রিটি যদি নষ্ট না হয়, যদি কাস্টমার এগ্রি করে, তাহলে আমরা এই ধরনের ডিজাইন মডিফিকেশন করতে পারি। সিমিলারলি এখানে আমরা একটা হোল দিয়েছি এরকম শেপের, এবং খেয়াল করো এটা কারণে ডিফেক্ট হয়েছে কোনার মধ্যে এগেন বড়, কিন্তু ছোট্ট, খুব ছোট্ট হয়েছে, প্রবাবলি দে উইল নট এফেক্ট দ্য কাস্টিং। সিমিলারলি এখানেও এরকম একটা শেপের একটা হোল করে দেওয়া হয়েছে, যাতে করে এখানকার থিকনেসটা, বড় থিকনেসটা মিনিমাইজ করা যায়। সো এই ধরনের ডিজাইন মডিফিকেশন করে করা যদি সম্ভব হয় করা যেতে পারে। অথবা আরেকটা যেটা হয় সেটা হলো সামটাইমস উই ক্যান অ্যাড চিল। ওকে, চিল কাকে বলে? আমরা বলেছি চিল হলো একটা মেটালের টুকরা। সো ফর এক্সাম্পল আমরা এই ধরনের টি শেপের যদি একটা কাস্টিং করি, আমরা মোল্ডের মধ্যে এই প্যাটার্নটা হবে টি শেপের, মোল্ডের প্যাটার্ন, মোল্ডিং প্লেটের মধ্যে আমরা, সরি এটা কি বলে এটাকে, কাঠের প্লেটের মধ্যে আমরা প্যাটার্নটা বসালাম। প্যাটার্ন বসানোর পরে প্যাটার্নের এখানে 3 সাইডে এগুলা যেগুলো আছে এগুলো হলো চিল। সো এই ধরনের শেপের মেটালের টুকরা প্যাটার্নের সাথে লাগিয়ে লাগিয়ে আমরা বসালাম। বসানোর পরে আমরা স্যান্ড র্যামিং করলাম। র্যামিং করার পরে মোল্ড যখন খুলবো, উল্টায় নিয়ে শুধু প্যাটার্নটাকে সরিয়ে ফেলবো, এই মেটালের টুকরাগুলো ওই জায়গায় থেকে যাবে। সো বেসিক্যালি মোল্ডের ভিতরে যেটা হচ্ছে যে দিস ইজ দ্য ক্যাভিটি, এবং ক্যাভিটির এইখানে এই 3টা মেটালের টুকরা অ্যাটাচ করা থাকবে। সো এখন যদি আমি লিকুইড মেটালের ভরি, যেহেতু লিকুইড মেটাল সরাসরি এই চিলের সাথে কন্ট্যাক্টে আসবে, সো ওখান থেকে হিট এক্সট্রাকশন ফাস্টার হবে। সো বেসিক্যালি আমরা 3টা চিল প্রোভাইড করার মাধ্যমে এই সেন্টারের মধ্যে কুলিং রেট ফাস্টার করে দিচ্ছি। যেহেতু হটস্পট তৈরি হয়, এখানে কুলিং রেট সবচেয়ে দেরিতে হয়, আমরা এখানে কুলিং রেট ফাস্টার করে দিচ্ছি। অ্যাজ এ রেজাল্ট উই এক্সপেক্ট দ্যাট এখানে কোনো হটস্পট ফর্ম করবে না। তো সিমিলারলি এই ধরনের কোনো কিছু সিনারিও, এই জায়গাটা সেকশন অনেক বড়, চিল দিয়েও প্রোভাইড করা যায় নাই, বাট অনেক ছোট কম্পেয়ার টু দিস, এখানে অনেক ছোট্ট একটা ক্যাভিটি ফর্ম করেছে। সিমিলারলি এখানেও তাই। সো বাই আইদার ডিজাইন চেঞ্জ অর বাই প্রোভাইডিং সাফিসিয়েন্ট চিল, আমরা পরবর্তী পর্যায়ে আরেকটা দেখবো যে ইনসুলেটিং প্যাডও আমরা ইউজ করতে পারি। ওই জায়গাটার মধ্যে আমরা ইনসুলেটিং প্যাড দিয়ে মুড়ে দিলাম ওই জায়গাটার মধ্যে, যাতে করে ওখান থেকে হিট এক্সট্রাকশন অনেক দেরিতে হয়। সো এখানে বেশি সময় ধরে লিকুইড থাকে। সো এই ধরনের ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু এখানে সেটা হবে না, কারণ এখানে বেশি সময় ধরে লিকুইড থাকা মানে হলো দেরিতে সলিড হবে। তো অন্য কেসে আমরা দেখব। ওকে, রুল 5, ফিড পাথ রিকোয়ারমেন্ট, অর্থাৎ কাস্টিং এর যে জায়গায় ফিডিং লাগবে, লিকুইড লাগবে, ফিডার থেকে ওই জায়গা পর্যন্ত অবশ্যই চ্যানেল থাকতে হবে, একটা পাথ থাকতে হবে। দিস ইজ অবভিয়াস থিং। কিন্তু প্রবলেম হলো যে মাঝে মাঝে মনে করো একটা মোটা সেকশন আছে, চিকন সেকশন আছে, তারপরেই কাস্টিং একটা মোটা সেকশন আছে। এখন ফিডার যদি এই পাশে থাকে, ফিডার প্রথমে মোটা সেকশনের সাথে অ্যাটাচ করা আছে, নো প্রবলেম। চিকন সেকশন আছে, তারপরে মোটা সেকশন আছে। সো এই মোটা সেকশন থেকে চিকন সেকশনের মধ্যে ফিডার যাবে, লিকুইড মেটাল যাবে। চিকন সেকশনটা যদি আগে প্রিম্যাচিউরলি সলিডিফাই হয়ে যায়, তাহলে এবার রাস্তা বন্ধ হয়ে যাবে, ডান পাশে তখন আর লিকুইড মেটাল যাওয়ার কোনো স্কোপ থাকবে না। সো ফিড পাথ মেনটেন করা গেল না। সেই জন্য আমরা একটু আগে প্যাডিং এর কথা বললাম, তখন এই চিকন সেকশনটাকে আমরা প্যাডিং দিয়ে মুড়ে দেবো, যাতে করে এখানে বেশি সময় ধরে লিকুইড থাকে, সলিডিফিকেশন দেরিতে হয়। সো ফিড পাথ রুল যেটা বলছে, দেয়ার মাস্ট বি এ ফিড পাথ টু অ্যালাউ ফিড মেটাল টু রিচ দোজ রিজনস দ্যাট রিকোয়ার্স ইট। ওকে, সো হাইয়েস্ট মোডারেট রিজন গুলাই অ্যাকচুয়ালি বেশি ফিডিং লাগে, এবং সামটাইমস হাইয়েস্ট মোডারেট রিজন গুলো যে বেশি সময় ধরে লিকুইড থাকে, সো ইজি ফিড পাথ হিসেবে কাজ করে। সো এনশিওর ফিড পাথ কিভাবে আমরা তাহলে করতে পারি? নাম্বার 1, ডিরেকশনাল সলিডিফিকেশন টুয়ার্ডস ফিডার। এটা যদি আমরা ব্যবস্থা করতে পারি, নো প্রবলেম। তার মানে ফিডারের সবচেয়ে দূরে কাস্টিং এর যে পয়েন্ট আছে, সেইখান থেকে সলিউশন শুরু হবে এবং এটা আলটিমেটলি ফিডারের দিকে যাবে। তো এই ডিরেকশন যদি আমি মেনটেন করতে পারি, তাহলে পরে ফিডিং এর কোনো সমস্যা হবে না। আরেকটা হলো মিনিমাম টেম্পারেচার গ্রেডিয়েন্ট, অর্থাৎ কাস্টিং এর মধ্যে দুইটা পয়েন্টের মধ্যে একটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকতে হবে। এই টেম্পারেচার গ্রেডিয়েন্ট বলছে যে 0.1 থেকে 2 ডিগ্রি পার মিলিমিটার। সো পার মিলিমিটার ডিস্টেন্সে আপ টু 2 ডিগ্রি, এখানে কেলভিনে বলা হয়েছে, কেলভিন সেন্টিগ্রেড একই কথা। সো 2 ডিগ্রি টেম্পারেচার বা তার চেয়ে বেশি থাকতে হবে, তাহলে কেবলমাত্র ফিডিংটা ঠিক মতো হবে। আদারওয়াইজ এই টেম্পারেচার গ্রেডিয়েন্টের চেয়ে যদি ফল করে যায়, তাহলে পরে ডিফেক্ট তৈরি হবে। অ্যান্ড আরেকটা হলো ফিডিং ডিস্টেন্স।
ফিডার আমি একটা প্লেস করলাম তার মানেই না ফিডারটা পুরা কাস্টিং ফিট করবে। এমন হতে পারে যে ফিডারের থেকে লিকুইড বেশি দূর নাও যেতে পারে। একটা সার্টেন লিমিট আছে একটা ফিডার ফিট করার জন্য ডিসটেন্স, পার্টিকুলারলি ফর হরাইজন্টাল অর্থাৎ প্লেট কাস্টিং ফর এক্সাম্পল। যদি একটা প্লেট কাস্টিং হয়, প্লেট মনে করো এই লেটস সে কি বলবো 1 মিটার প্লেট একটা যদি হয়, তাহলে তুমি একটা ফিডার বসাইলা, একটা ফিডার এই পুরা 1 মিটার জোরে সে লিকুইড মেটাল প্রোভাইড করতে পারবে কিনা সেটা আমাদের হিসাব করে দেখতে হবে। সো দেয়ার আর ফর্মুলাস by which we can calculate the total feeding distance in a horizontal flow channel একটা ফিডার কতটুকু দিতে পারে আমরা দেখব পরে। ওকে, এখন আমরা ডিরেকশনাল সলিউশনের কথা বলেছি এবং এটা ভেরি ইজিলি চিন্তা করা যায় যদি আমি ইনস্ক্রাইবড সার্কেল করতে পারি। তার মানে এই ফিড কাস্টিং এর প্রত্যেকটা পয়েন্টে আমি সার্কেল দিতে যাব, ঠিক আছে। এখানে ফর এক্সাম্পল সো লাল ডাইমেনশন যেটা আছে সেটা হলো কাস্টিংটা, ফিডার উপরে বসানো হয়েছে। সো এই লাস্ট পয়েন্ট থেকে কাস্টিং এর সবচেয়ে দূরের পয়েন্ট থেকে ফিডারের দিকে যেন সলিউশন যায়। এবং যদি আমি এটাকে মডুলার সাথে রিলেট করি, মানে জাস্ট সরিনভ রুলের কথা যদি চিন্তা করি, তার মানে এই মডুলাস গুলো আস্তে আস্তে বড় হতে হবে। এবং মডুলাস মানে ভি বাই এ রেশিও, ভি বাই এ রেশিওর যদি আমি ইউনিট গুলা বসাই, ভলিউম হলো মিটার কিউব আর নিচে হলো এরিয়া হলো মিটার স্কয়ার, সো বেসিক্যালি মিটার। সো তার মানে সোজা কথা একটা ডায়ামিটার যদি ধরি, সো আমি এখানে সার্কেল ড্র করতে যাব, এখানে একটা সার্কেল ড্র করব, এখানে সার্কেল ড্র করব। সার্কেল যদি আস্তে আস্তে বড় হইতে থাকে আপ টু ফিডার পর্যন্ত, উই আর ইন সেফ সাইড, ঠিক আছে। তার মানে আমরা গ্র্যাজুয়ালি মডুলাসটা বাড়াচ্ছি। সো মডুলাস বাড়লে পরে সলিউশন টাইম বাড়বে, তার মানে নিচের থেকে উপরে বেশি সময় লাগবে, এখান থেকে উপরে বেশি সময় লাগবে। সো আলটিমেটলি ফিডার যে সবচেয়ে বেশি সময় লাগবে, তার মানে কাস্টিং হবে সাউন্ড। যদি কোনো ডিফেক্ট তৈরি হয় ফিডারে তৈরি হবে, হটস্পট তৈরি হয় ফিডারে তৈরি হবে, নো প্রবলেম। কিন্তু যদি এমন অবস্থা হয় যে আমি এই ইনস্ক্রাইব সার্কেল যেগুলো তৈরি করতেছি সেই সার্কেল করে আলটিমেটলি ফিডার পর্যন্ত বড় হচ্ছে না, কাস্টিং এর কোনো সেকশন আছে যেটা উপরে যায় ছোট, ফর এক্সাম্পল এখানেই আমরা এখানে সার্কেল যেটা তৈরি করি সেটা হচ্ছে এটা বড় ঠিকই আছে, কিন্তু এখানে সার্কেল তৈরি করলে পরে ছোট হয়ে যাবে। তার মানে এটা আগে সলিডিফাই হবে, এটা আগে সলিডিফাই হবে, এটা সবার দেখতে সলিডিফাই হবে। সো এখানে হটস্পট তৈরি হবে, ফিডারের দিকে কোনো লাভ হবে না। সো তখন আমরা যেটা করি, উই ক্যান ইউজ প্যাডিং। প্যাডিং এটা হতে পারে জাস্ট আমরা ডিজাইনের মধ্যে একটু এখানে মেটাল এই জায়গাটা একটু ওয়াইড করে দিলাম। সো প্যাটার্ন যেটা আছে প্যাটার্নটা এখানে বড় করে দিলাম। সো এখন যদি সার্কেল তৈরি করি সার্কেল এখানে বড় হবে, ফিডারের কোনো সমস্যা নাই, ফিডিং এর প্রবলেম নাই। সো ফিডিং সলিডিফাই হয়ে যাওয়ার পরে তখন এই জায়গাগুলোকে কেটে ফেলে দিতে হবে, মেশিনিং করে সরিয়ে দিতে হবে। অথবা আরেকটা যেটা করতে পারি সেটা একটা ডিটাচেবল প্যাডিং আমরা ইউজ করতে পারি। ডিটাচেবল প্যাডিং এটা মেটালের সাথে লেগে এই জায়গাটাতে লেগে থাকবে। সো আমরা ডাইমেনশনটা বড় করে দিলাম এবং তারপরে ওটাকে সরিয়ে ফেলা। সো বাই ইউজিং ইনস্ক্রাইবড সার্কেল অর্থাৎ সার্কেল দিতে দিতে আমরা ডিরেকশনাল সলিডিফিকেশনের রাস্তা করতে পারি। আরেকটা মেথড হতে পারে সেটা হলো আমরা ইনডাইরেক্ট প্যাডিং ইউজ করতে পারি। ফর এক্সাম্পল এখানে সো দিস ইজ দ্য কাস্টিং, এখান থেকে শুরু করে সো একটা সার্কুলার একটা সিলিন্ড্রিকাল একটা জিনিস, কিন্তু একদম থ্রু আউট সিলিন্ড্রিকাল না, একটা ডাইমেনশনের মধ্যে ভেরিয়েশন আছে। সো এখানে মোটা সেকশন আছে, এখানে মোটা সেকশন আছে, এটসেট্রা। এই জায়গাটা চিকন সেকশন ফিডার দেওয়া হয়েছে এখানে। সো বাই দ্য ওয়ে দিস ইজ দ্য কোর, সেন্টারে সেন্টার কোর একটা দিতে হয়েছে। সো হেডার ফিডার এখানে এই জায়গাটার মধ্যে প্রবাবলি স্ক্রু ছিল, সো স্ক্রু থেকে ফিডারে গেল, ফিডার থেকে এখান দিয়ে কাস্টিং এর ভিতরে যাচ্ছে। ওকে, এখন যেটা করেছি প্রবলেম যেটা হচ্ছে এই জায়গাটা মোটা, এই জায়গাটা মোটা, এই জায়গাটা চিকন। সো এই জায়গাটায় প্রিম্যাচুর সলিডিফিকেশন হয়ে যাওয়ার সম্ভাবনা। সো আলটিমেটলি এখানে ফার্দার যে মেটাল রিকোয়ারমেন্ট আছে সেটা সে ফিডার দিতে পারবে না। সো তখন আমরা যেটা করেছি এই জায়গায় একটা প্যাডের ব্যবস্থা করেছি। এখানে বেসিক্যালি এই জায়গাটা খালি জায়গা, ঠিক আছে, বেসিক্যালি খালি জায়গা, লিকুইড এই জায়গায় যে নিয়ে ভরে থাকছে। তো একটা বড় একটা জায়গা দিয়েছি, লিকুইড বেশি সময় ধরে থাকবে এবং এটাই চিকন জায়গার খুব কাছে। সো এই লিকুইডটা এটাকে হট করে রাখবে। সো এই জায়গাটা হটেড থাকবে বেশি সময় ধরে। সো এখানে প্রিম্যাচুর সলিডিফিকেশন হবে না। সো দিস ইজ হাউ আমরা flow channel of the liquid from feeder to different part of the casting can be maintained. Okay. Rule number 6 হলো pressure gradient requirement. Pressure gradient requirement বলতে মিন করা হচ্ছে যেটা সেটা হলো যে
একটা সাফিসিয়েন্ট প্রেসার গ্রেডিয়েন্ট থাকতে হবে ফ্রম কাস্টিং টু ফিডার, যাতে করে লিকুইড যেতে পারে। যদি আমরা কাস্টিং এর উপরে মেটাল ফিডার বসাই, তাহলে এবার বাই গ্র্যাভিটি লিকুইড মেটাল কাস্টিং এ পড়বে, ফাইন, ঠিক আছে। কিন্তু যদি মনে করো একটা হরাইজন্টাল চ্যানেল আছে, এখানে কাস্টিং আছে, এখানে ফিডার আছে, তাহলে ফিডার থেকে কাস্টিং এর মধ্যে ডেফিনেটলি একটা প্রেসার গ্রেডিয়েন্ট থাকতে হবে, যাতে করে লিকুইড মেটাল ফোর্স করবে ফিডার থেকে কাস্টিং এ যেতে। সো প্রেসার গ্রেডিয়েন্ট মানে কি, ফিডারের মধ্যে প্রেসার বেশি, কাস্টিং এর মধ্যে প্রেসার কম, সো লিকুইড মেটাল ওদিকে মুভ করবে। সো এই প্রেসার গ্রেডিয়েন্টটা অবশ্যই প্রয়োজন, পজিটিভ প্রেসার গ্রেডিয়েন্ট ফ্রম আউটসাইড টু ইনসাইড, এটা আমাদের মেনটেন করতে হবে। যদি না থাকে লিকুইড মেটাল বেসিক্যালি যাবে না, সো ফিডিং হবে না। সো তাহলে ড্রাইভিং ফোর্স ফর লিকুইড ফ্লো হলো দুইটা, একটা পজিটিভ প্রেসার দিতে থাকতে হবে। এটা আমরা কিভাবে দিতে পারি, আমরা অ্যাটমসফিয়ার প্রেসার যদি দেই, তার মানে ফিডারটা যদি অ্যাটমসফিয়ারে ওপেন থাকে, তাহলে এখান থেকে ফোর্স করবে। অথবা মেটাল হেড প্রেসার, আমরা ফর এক্সাম্পল যেটা বললাম যে উপরে বসালাম, এই স্লো জি যেটা বলছে মেটাল হেড প্রেসার, হাইড্রোস্ট্যাটিক মেটাল হেড প্রেসার, এই স্লো জি যেন প্রেসারটাও দেয়। সো এই স্লো জি প্রেসার অ্যান্ড অ্যাটমসফিয়ার প্রেসার দুইটা একসাথে দিলে খুবই ভালো, অথবা দুইটা যে কোনো একটা অবশ্যই মেনটেন করতে হবে। আরেকটা হলো কাস্টিং এর ভিতরে নেগেটিভ প্রেসার যদি ক্রিয়েট হয়, তাহলে পরেও খুব ভালো। পোরলি ফেড রিজনে নেগেটিভ প্রেসার যখন ক্রিয়েট হবে, সো লিকুইড ফোর্স হবে কাস্টিং ফিডার থেকে কাস্টিং এর দিকে যেতে। সো এখানে একটা তার মানে এখান থেকে একটা মাঝে মাঝে পরীক্ষায় কোয়েশ্চেনটা আসে, এটা হলো প্লেস ফিডার্স হাই টু ফিড ডাউন হিল, প্লেস গেট লো টু ফিল আপ হিল। ঠিক আছে, এটা কেন হচ্ছে প্লেস ফিডার হাই টু ফিড ডাউন হিল, এই যে প্রেসার গ্রেডিয়েন্ট যেটা বলছি, আমরা যদি ফিডারটা হাইয়ে বসাই, তাহলে গ্র্যাভিটির মাধ্যমে লিকুইড মেটাল ভিতরে যাবে। আর গেট লো টু ফিড আপ হিল কেন বলেছি, আমরা বলেছিলাম বটম পোরিং সিস্টেম প্রেফারেবল। সো গেট যদি নিচে থাকে, আপিল যদি ফিলিং করি, তাহলে পরে ভেলোসিটি কম হবে, টার্বুলেন্স কম হবে। তো এটা মাঝে মাঝে এক্সপ্লেইন করতে বলা হয়। এইখানে একটা টিপিক্যাল কাস্টিং উদ্ভট মনে হতে পারে, কিন্তু প্রেসার রিকোয়ারমেন্টটা বোঝানোর জন্য ইট ইজ এন এক্সিলেন্ট এক্সাম্পল। এখানে কাস্টিংটা কয়েকটা সেকশন আছে, এস দিয়ে ইন্ডিকেট করছে কাস্টিং সেকশন। সো এখান থেকে দিস ইজ S1, S2, S3, S4, S5, এখানে ফ্ল্যাট, তারপরে এটাও ফ্ল্যাট হয়ে গেল, S6, S7, S8, S9। সো এই 9টা সেকশন আছে, এবং এই 9টা সেকশনের বিভিন্ন সেকশন গুলোকে ফিট করার জন্য 3টা ফিডার দেওয়া হয়েছে। দিস ইজ এ ফিডার F1, দিস ইজ এ ওপেন ফিডার, অ্যাটমসফিয়ারে ওপেন আছে, আর এইখানে F2, F3, দিস আর দ্য ব্লাইন্ড ফিডার্স। ঠিক আছে, ব্লাইন্ড ফিডার মানে এটা অ্যাটমসফিয়ারে ওপেন নাই। এখন F1 দেওয়া হয়েছিল, বড় একটা ফিডার দেওয়া হয়েছিল, তার পারপাস ছিল হলো S1, S2, S3 এটাকে যেন ফিট করে, আর F2 দেওয়ার উদ্দেশ্য ছিল S4 এবং S5 যেন সে ফিট করে, আর F3টা দেওয়া হয়েছে এই সবগুলোকে যেন সে ফিট করে। তখন কি অবস্থা হলো, আমরা F1 এর কথা চিন্তা করি। F1 যদি উপরে দেওয়া হয়েছে, সো লিকুইড মেটাল নিচের দিকে নামছে, সো ভেরি ইজিলি S1 সে ফিট করতে পেরেছে। এখানেও সে মোটামুটি ভাবে S3ও ফিট করতে পেরেছে, যেহেতু ভেরি হাই পজিশনে আছে। সো লিকুইড মেটাল প্রেসার, আমরা যে প্রেসার পজিটিভ প্রেসার গ্রেডিয়েন্ট যেটা বলছি, দিস ইজ হাই, সেটা হচ্ছে। কিন্তু আনফরচুনেটলি S2টাকে ফিট করতে পারেনি, বিকজ এখানে একটা পাংচার হয়ে গেছে। তেমন এখানে সে ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে যাওয়ার কারণে অ্যাটমসফিয়ার প্রেসার এখান থেকে অ্যাক্টিভেট হয়েছে। এখান থেকে যেহেতু অ্যাটমসফিয়ার প্রেসার অ্যাক্টিভেট হয়ে গেছে, সো এই জায়গাটার মধ্যে তখন একটা শিঙ্কেজ ফর্ম করেছে, কারণ সে তখন লিকুইড মেটাল সে এদিকে ফিট করছে, এই জায়গাটা সে নিজেকে আর সেভ করতে পারেনি। এখান থেকে বিকজ অফ দ্য প্রেসার লিকুইড মেটাল গোজ টু দ্য S3, সো S3 বিকামস পারফেক্ট, কিন্তু এখানে যে নিয়ে একটা ক্যাভিটি ফর্ম করেছে। F2 এর মধ্যে এইখানে একটা কোর দেওয়া হয়েছে, এটা পারপাসটা কি একটু পরে বলি। একটা ভেন্টিলেটর বা ভেন্টিলেশন করা হয়েছে, যাতে করে এই ফিডারে, এই ব্লাইন্ড ফিডারের মধ্যে অ্যাটমসফিয়ার প্রেসার অ্যাক্টিভেট হয়। এটা হলো স্যান্ডের একটা কোর, একদম সেন্টার পর্যন্ত দেওয়া হয়। এই কোরে যেহেতু এটা মোটা দানার স্যান্ড দিয়ে তৈরি, লিকুইড মেটাল এখানে ভরা আছে, অ্যাটমসফিয়ার প্রেসার এই কোরের ভিতর দিয়ে এখানে অ্যাক্টিভেট করে, and because of the atmospheric pressure liquid metal forced to go outside. So এখান থেকে লিকুইড মেটাল এখানে ফিল করেছে। এইখানে আনফরচুনেটলি
অক্সাইড ফিল্ম ছিল, যার ফলে এখানে ভেরি ইজিলি একটা পোর্ট সৃষ্টি হয়ে গেছে। আমরা বলেছি যে ফিডিং এর যে দুইটা আছে, যে একটা হলো হয় লিকুইড মেটাল আসবে, অথবা এখানে একটা এই বিকজ অফ দ্য নেগেটিভ প্রেসার জোন অনিয়ন লাইক আমরা বলছি যে ফার্দার যদি এক্সেলারেশন শুরু হয় তাহলে এখানে নেগেটিভ প্রেসার বাড়তে থাকে, এবং যদি কোনো এখানে একটা অক্সাইড ফিল্ম থাকে, পোরোসিটি ক্রিয়েট করার জন্য কোনো হেল্পিং হ্যান্ড থাকে, তাহলে একটা পোর ফর্ম করে। সো এখানে একটা হেল্পিং হ্যান্ড ছিল, যার ফলে খুব ইজিলি একটা পোর ফর্ম করে গেছে। এবং খেয়াল করো যে এই লিকুইডের লেভেল যেগুলো, পোর ফর্মেশনের লেভেল যেটা এখানে 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 সব জায়গায় সমান, বিকজ প্রেসার যেটা রিলিজ হয় সেটা এখানে এই প্রেসার সব সেম প্রেসার, অ্যাটমসফিয়ার প্রেসার এখান থেকে যেটা বলবো। তো প্রেসার সেম হওয়ার কারণে এখানে লিকুইড লেভেল সবগুলো সেম। এইখানে কি সিনারিও হয়েছে? এখানে সিনারিও হলো এটা একটা ব্লাইন্ড ফিডার, কিন্তু এই যে কোর যেটা কথা বলা হয়েছে সেই কোর দিতে এখানে ভুলে গেছে। কোর দিতে ভুলে যাওয়ার কারণে এখান থেকে অ্যাটমসফিয়ারিক প্রেসার এটার ভিতরে সেই পজিটিভ প্রেসারটা এখানে আসছে না, কিন্তু সেই সাথে হ্যাপেন্স টু বি এই জায়গাটার মধ্যে একটা পাংচার হয়ে গেছে। সো এই জায়গাটায় অ্যাটমসফিয়ারিক প্রেসার এখানে অ্যাক্টিভেট করেছে, এবং যেহেতু এই জায়গায় অ্যাটমসফিয়ার প্রেসার অ্যাক্টিভেট করেছে, সো এইখান থেকে বাকি জিনিসগুলোর মধ্যে ফ্লো হয়েছে। সো ফ্লো চ্যানেল ওখান থেকে শুরু হয়েছে। তো প্রেসার গ্রেডিয়েন্ট এইখান থেকে, এখানে প্রেসার বেশি, বাকি দিকে কম, যার ফলে এই কাস্টিংটা তখন F3 কে ফিট করেছে। ফিডারের ফিট করার কথা ছিল, কিন্তু এখানে ফিডার তখন কাস্টিং হয়ে গেছে, S8 বিকামস ফিডার। এখান থেকে সে ফিট করেছে, এখান থেকে সরাসরি লিকুইড এখানে আসতে পেরেছে আন্ডার গ্র্যাভিটি। সো এস ইউজুয়ালি সাউন্ড হয়েছে, কিন্তু লিকুইড মেটাল এখান থেকে এখানে বিকজ অফ লিকুইড ফ্লো, এখানে ফ্লো ঠিক মতো যেতে পারেনি, সেই জায়গাটা ক্যাভিটি পাম্প করেছে, ফিডিং এখানে পারফেক্ট হয়নি। কিন্তু ফিডার এখানে বিকজ অফ দ্য প্রেসার ফিডিং ওয়াজ এক্সেলেন্ট, এখানে ফিডিং হয়েছে। অন দ্য আদার হ্যান্ড আরেকটা জিনিস এখানে যেটা, S8 এর পজিশন এবং S9 এর পজিশন ইজ ভেরি হাই, S9 এর পজিশন, অ্যাজ এ রেজাল্ট প্রেসার সে সাফিসিয়েন্টলি এখানে দিতে পারে নাই, সো এই জায়গাটার মধ্যে একটা ক্যাভিটি পাম্প করেছে। সো দিস ইজ হাউ প্রেসার অ্যাক্টস, এবং প্রেসার গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে। আমরা আরেকটা সিম্পল অ্যানালজি দিতে পারি, তোমরা এটা হয়তো অনেকেই করেছো, যে একটা কাপের মধ্যে পানি ভরে উপর যদি একটা পেপার দিয়ে উল্টা করে দিই, তাহলে পেপারটা খুলে পড়ে যায় না, পানি পড়ে যায় না। ঠিক আছে? কেন পড়ে যায় না? বিকজ অফ অ্যাটমসফিয়ারিক প্রেসার কাগজটা এখানে লেগে থাকে, পানিটা আটকে থাকে, যদিও পানি ডেন্সিটি, পানির ওয়েট অনেক, কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসার ইজ ভেরি হাই, অ্যাজ এ রেজাল্ট এটা ধরে রাখে। কিন্তু ওই সিনারিওটাই চেঞ্জ হয়ে যেত যদি আমি এখানে একটা পাংচার করে দিতাম। এখানে পাংচার করে দিলে পরে অ্যাটমসফিয়ারিক প্রেসার উইল অ্যাক্টিভেট ফ্রম দিস পয়েন্ট এবং পানি পড়ে যেত। সো এইটাই আমাদের এখানে খেয়াল করতে হবে, যে পার্টিকুলারলি অ্যাটমসফিয়ারিক প্রেসার ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা হেল্পিং হ্যান্ড। আমাদের ফিডিং এর সময় চেষ্টা করতে হবে ইফ পসিবল অ্যাটমসফিয়ারিক প্রেসার দেওয়া, প্রোভাইড ইউজ করা অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে, এবং ওপেন ফিডার সেই জন্য মোর এফেক্টিভ দ্যান ব্লাইন্ড ফিডার। ব্লাইন্ড ফিডারও এফেক্টিভ যদি আমরা এই অ্যাটমসফিয়ারিক প্রেসারটা এই জিনিসটা আমরা দিতে পারি। ঠিক আছে? সো ব্লাইন্ড ফিডার ইন যেটা প্লেসড লো অন দ্য কাস্টিং আর আনরিলায়েবল। যদিও যদি আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসার প্রোভাইড করতে পারি ইন দ্য ব্লাইন্ড ফিডার, তার ক্যাপাসিটি আছে লিকুইড মেটাল টপে দেওয়ার। ফর এক্সাম্পল এখানে আমরা মানে জাস্ট এইচ রোজি ফর্মুলা যদি ধরি, এখানে যেহেতু অ্যাটমসফিয়ারিক প্রেসার যাচ্ছে, প্রেসার পি এটা সমান সমান এইচ রো যদি ধরি, তাহলে এইচ ক্যালকুলেট যদি করি, তাহলে দেখবো যে ফর স্টিল কাস্টিং atmospheric pressure can have the ability to raise the metal up to 1.3 meter. For aluminium it can be raised to 4.34 meter top. So blind feeder can be effective, কিন্তু আমাদের এই কোর পাংচার কোর এটা যেটা বলে, বা অ্যাটমসফিয়ারিক কোর যেটা বলে, বা পেন্সিল কোর, বিভিন্ন নামে হতে পারে, এটা ভুলে গেলে চলবে না। এটা যদি ভুলে যাও, এভরিথিং উইল বি ড্যামেজড। সো আরেকটা যে পয়েন্ট এখানে উল্লেখযোগ্য সেটা হলো যে ওপেন কোরটা সাধারণত ওভারঅল কাস্টিংকে ফিডিং করার জন্য প্রোভাইড করা হয়, আর এই ব্লাইন্ড ফিডার গুলো ইউজুয়ালি দেওয়া হয় কোনো কোনো মোটা জায়গা যেটা আছে কাস্টিং এর মধ্যে, সেই জায়গাটাকে স্পেশালি ফিডিং দেওয়ার জন্য। সো একটা ব্লাইন্ড ফিডার দিয়ে সবসময় কাস্টিংকে ফিডিং করা হয় না। জেনারেলি একটা ওপেন ফিডার লাগে, বিকজ সেই মূলত মেইন পারপাসটা সার্ভ করবে। শুধুমাত্র কোনো চিকন চ্যানেল বন্ধ হয়ে গেলে পরে মোটা জায়গাটা যখন আইসোলেটেড হয়ে যাচ্ছে, তখন এই মোটা জায়গাটাকে ফিডিং প্রোভাইড করার জন্য মোটা জায়গার পাশে একটা
আমাদের ব্লাইন্ড কোর ব্লাইন্ড ফিডার একটা দিতে হবে, এবং ব্লাইন্ড ফিডার দেওয়ার সময় অবশ্যই আমরা পাংচার কোর যেন দিতে ভুলে না যাই, ঠিক আছে। এটা অবশ্য নন ফেরাস অ্যালয় বা লাইট অ্যালয় বা যেগুলো মোটামুটি স্ট্রেংথ কম সেই সমস্ত ম্যাটেরিয়াল বেলায় প্রোভাইড করা ডিফিকাল্ট, উচিত হবে না। কেন উচিত হবে না? বিকজ ফিডার এইটা যখন আলটিমেটলি শ্রিঙ্ক করা শুরু করে, তার মানে বিকজ অফ দ্য সলিউশন হচ্ছে ফ্রম দ্য সারফেস, সো ভিতরে নেগেটিভ প্রেশার জোন তৈরি হচ্ছে, এই নেগেটিভ প্রেশার জোনের কারণে সারফেস ক্যান বি শ্রিঙ্কড, সো নট suitable for some non-ferrous alloy, because when a partial vacuum is formed inside, the soft skin of the whole casting and the feeder may collapse. So usually এই ধরনের ফিডার অ্যালুমিনিয়াম কাস্টিং এর জন্য বা লাইটার অ্যালয়ের জন্য, নট লাইটার অ্যালয়, লো স্ট্রেংথ অ্যালয় যেগুলো লাইটার অ্যালয়, টাইটানিয়াম ও লাইটার অ্যালয়, বাট দে আর ভেরি স্ট্রং। ওকে, রুল 7 হলো প্রেসার রিকোয়ারমেন্ট। আগে বলেছি প্রেসার গ্রেডিয়েন্ট, তার মানে ফিডার থেকে কাস্টিং এর দিকে একটা পজিটিভ প্রেসার গ্রেডিয়েন্ট থাকতে হবে। ফিডারে প্রেসার বেশি, কাস্টিং এর প্রেসার কম, সো লিকুইড উইল ফ্লো। প্রেসার রিকোয়ারমেন্ট এটা ফিডিং এর সাথে খুব একটা রিলেটেড না, এটা রিলেটেড হলো টু সাপ্রেস দ্য ডিফেক্ট ফর্মেশন। আমরা গেটিং ডিজাইনের সময় বলেছিলাম সেন্ট্রিফিউগাল কাস্টিং এর মধ্যে যে ভেলোসিটি রিকোয়ারমেন্ট তার চেয়ে অনেক বেশি ভেলোসিটিতে সেন্ট্রিফিউজ করা হয়। কেন করা হয়? বা অথবা ডাই কাস্টিং এর সময়, প্রেসার ডাই কাস্টিং এর সময় প্রেসার অনেক বেশি দেওয়া হয়, এই কথাটা আমরা আলাপ করেছিলাম। সো এটাই এখানে সেটা বলা হচ্ছে, দেয়ার মাস্ট বি সাফিসিয়েন্ট প্রেসার at all point in the casting to maintain the dimensional accuracy of the casting and to suppress the formation of growth of cavity. So লিকুইডের মধ্যে একটা সাফিসিয়েন্ট প্রেসার থাকতে হবে যাতে করে ফুল চ্যানেল, ফুল ভলিউম অফ দ্য কাস্টিং ভরা থাকে লিকুইড দিয়ে, প্রতিটা কর্নারে যেন লিকুইড মেটাল থাকে, এন্ড এট দ্য সেম টাইম লিকুইডের ভিতরে যেন গ্যাস পোরোসিটি ফর্মেশন করতে না পারে। ঠিক আছে, মনে আছে আমাদের এই ধরনের ফর্মুলা থার্মোডাইনামিক্সে পড়েছিলাম, লিকুইড মেটালের ভিতরে একটা সার্টেন হাইটে যদি একটা বাবল ফর্ম করতে হয় তাহলে কত প্রেসার সে এক্সপিরিয়েন্স করে। সো টোটাল প্রেসার ছিল অ্যাটমসফিয়ার প্রেসার, এইচ রোজি প্রেসার এবং সারফেস টেনশন প্রেসার। সো এই প্রেসার, এই যে প্রেসার যেটা আছে লিকুইড মেটালের ভিতরে, এর চেয়ে বেশি প্রেসার থাকতে হবে। এটা হলো প্রেসার ভিতরে ক্রিয়েট হতে হবে টু ফর্ম এ বাবল। আর ওই ক্রিয়েট হইতে গেলে যে প্রেসারটা লাগে, এটা যদি মনে করো লেটস সে 1 atmosphere প্রেসার বা লেটস সে 10 atmosphere প্রেসার যদি লাগে, তোমার লিকুইডের ভিতরে 11 atmosphere প্রেসার থাকতে হবে যাতে করে গ্যাস বাবল ফর্ম করতে না পারে। ওকে, সো তাহলে পরে যদি এটা করতে না পারো তাহলে নানান ধরনের ডিফেক্ট ফর্ম করে। লিকুইড মে বি সাকড ইন ফ্রম দ্য কাস্ট সারফেস, সো তার মানে ভিতরে নেগেটিভ প্রেসার তৈরি হয়েছে, সো কাস্টিং দেবে যাবে। ভিতরে যদি কোনো অক্সাইড ফিল্ম থাকে ব্রেন করা, অক্সাইড ফিল্মটা বন্ধ হয়ে গেছে, এটা তখন খুলে যাবে, তো ওখানে প্রচুর পরোসিটি ফর্ম করবে, আইদার পার্শিয়ালি করবে অথবা পুরাটা খুলবে, মাইক্রোসিগ্রেস পরোসিটি তৈরি হবে। ইফ দেয়ার ইজ সাফিসিয়েন্ট অপরচুনিটি টু ওপেন ইন্টারনাল ডিফেক্ট, এক্সটার্নাল ডিফেক্ট অফ দ্য কাস্টিং মে সিঙ্ক, সো কাস্টিং এর সারফেস দেবে যেতে পারে। সো এই ধরনের সিনারিও হতে পারে যদি আমরা এই ইন্টারনাল প্রেসারটা যদি হাই করতে না পারি। So these are the 6 or 7 rule. যদি প্রথমটা আমরা কনসিডার করি, we must go with these rules. যদি এই রুলগুলো ভায়োলেট করি তাহলে পরে ভিতরে শিঙ্কেজ পরোসিটি বা শিঙ্কেজ ক্যাভিটি ফর্ম করবে। ঠিক আছে, সো যদি ভিতরে কোনো গ্যাস না থাকে, ফিডিং অ্যাডিকুয়েট হয়, তাহলে পরোসিটি ফর্ম করবে না। ওকে, দ্যাট ইজ দ্য অবভিয়াস থিং। এবং কাস্টিং মাঝে মাঝে সাফিসিয়েন্টলি কমপ্লেক্স থাকে, সো কোনো না কোনো সেকশনের মধ্যে ফিডিং ঠিক মতো হয় না, অথবা কাস্টিং ডার্টি থাকে, সো আলটিমেটলি সোর্স অফ porosity formation are always there, so basically ডিফেক্ট ফর্ম করেই। এবং আরেকটা জিনিস হতে পারে, যদি সলিড ফিডিং ক্যান রিডিউস দ্য ইন্টারনাল টেনশন সাফিসিয়েন্টলি লো, সো ইন্টারনাল পরোসিটি হবে না, কিন্তু সারফেস দেবে যাবে, যেটা আমি কথা বলেছিলাম। সলিউশন শিঙ্কেজ মে অ্যাপিয়ার অন দ্য আউটসাইড অফ দ্য কাস্টিং। সো 3 ধরনের সিনারিও বললাম। একটা হলো, স্যার লাস্ট পয়েন্টটা ঠিক বুঝলাম না। বলছি, সো ফার্স্ট পয়েন্ট যেটা বলছি যে ওকে, ভিতরে কোনো গ্যাস ফর্মিং, কোনো গ্যাসই নাই,
অথবা ফিডিং সুন্দর হয়েছে, সো নো পরোসিটি ইন ফর্ম। কিন্তু আমরা বলছি যে কমপ্লিকেটেড কাস্টিং যদি হয়, মোটা চিকন এই ধরনের সেকশন যদি থাকে, তাহলে পরে কোনো জোন অবশ্যই থাকবে যেখানে ফিডিং অ্যাপ্রোপ্রিয়েট হবে না, সো ডিফেক্টিভ ফর্ম। এটা এক নম্বর। আরেকটা হলো যে কাস্টিং লিকুইড যেটা আমরা ঢালছি সেই লিকুইডটা ইউজুয়ালি ডার্টি। ডার্টি যদি হয় তাহলে পরোসিটি ক্যান ইজিলি ফর্ম। নেগেটিভ প্রেশার যখন ফর্ম করলে সাথে সাথে পরোসিটি ফর্ম করবে। সো পরোসিটি ফর্ম করার জন্য দুইটা সিনারিও এখানে বললাম। একটা হলো যে ফিডিং কোনো জায়গায় ঠিক মতো হচ্ছে না, অথবা লিকুইড ডার্টি, অথবা দুইটাই। সেই সমস্ত ক্ষেত্রে পরোসিটি ফর্ম করবে, ইন্টারনাল ক্যাভিটি ফর্ম করবে, ইন্টারনাল শিঙ্কেজ পরোসিটি ফর্ম করবে। আর যদি ইন্টারনালি পরোসিটি ডিফেক্ট ফর্ম করতে না পারে, তাহলে পরে নরমালি যেটা হয়, বিকজ অফ দ্য নেগেটিভ প্রেশার জোন, ইফ দ্য কাস্টিং ইজ রিলেটিভলি সফট ইনিশিয়াল স্টেজে, টেম্পারেচার হাই, জাস্ট সলিডিফাই হয়ে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে বিকজ অফ দ্য শ্রিঙ্কেজ, নেগেটিভ প্রেশার সারফেস দেবে যাবে। সো ডিফেক্টটা ফ্রম দ্য সারফেস। সো এইটা হলো সারফেস ডিফেক্টের কথা বলা হয়েছে, যে ভিতরে গ্যাস মানে ডিফেক্ট ফর্মিং কোনো এজেন্ট নাই, ঠিক আছে। সেই সমস্ত ক্ষেত্রে সারফেস দেবে যে নিয়ে ওই নেগেটিভ প্রেশারটাকে কভার করবে। সো দিস ইজ দ্য ফর্মেশন অফ সারফেস ড্যামেজ, শ্রিঙ্কেজ পরোসিটি ফ্রম সারফেস। আর এটা হলো ইন্টারনাল শ্রিঙ্কেজ ডিফেক্ট। জি স্যার, বুঝলাম। ওকে, এখন গ্রোথ অফ দ্য শ্রিঙ্কেজ পরোসিটি। ইনিশিয়ালি জাস্ট ইমাজিন যে একটা সলিডের মধ্যে সারফেস থেকে কাস্টিং এ সলিডিফিকেশন হচ্ছে, ভিতরে নেগেটিভ প্রেশার ক্রিয়েট হচ্ছে। তো একটা পর্যায়ে যে নিয়ে ভিতরে লিকুইডটা ওই নেগেটিভ প্রেশারটা সহ্য করতে পারে না, তখন একদম এক্সপ্লোশনের মাধ্যমে একটা ডিফেক্ট ক্রিয়েট করে। এবং দেখা গেছে এক্সপেরিমেন্টালি এটা প্রমাণ হয়েছে যে কাস্টিং যদি বড় হয়, সো সাউন্ড বিকামস সো হিউজ, পিপল ক্যান ফিল যে ভিতরে একটা ডিফেক্ট ফর্ম করলো। সো এই ধরনের একটা এক্সপ্লোসিভ ইভেন্ট হয় যদি লিকুইডটা রিলেটিভলি সাউন্ড হয়। তার মানে আমরা বলেছি যদি কোনো ডিফেক্ট থাকে, সলিডিফিকেশন শ্রিঙ্কেজ হওয়ার সাথে সাথেই ওখানে একটু নেগেটিভ প্রেশার একটা সাফিসিয়েন্ট হওয়ার সাথে সাথে ওখানে ডিফেক্ট ফর্ম করে। কিন্তু যদি এই ধরনের কোনো এজেন্ট না থাকে, নেগেটিভ প্রেশার ক্রিয়েট হচ্ছে, মোল্ড ইজ ভেরি রিজিড, সারফেস নিজে থেকে ডিপ করতে পারতেছে না, সেই সমস্ত ক্ষেত্রে নেগেটিভ প্রেশার ইজ সো হাই যে ওখানে একটা সাডেনলি একটা ক্র্যাক তৈরি হয়, সাডেনলি একটা ডিফেক্ট ফর্ম করে, এন্ড দ্যাট ইজ ক্যাটাস্ট্রফিক। এক্সপ্লোসিভ একটা ইভেন্টের মতো, বম বাস্ট হচ্ছে সেই ধরনের একটা ইভেন্ট হয়, ঠিক আছে। সো আফটার দিস এক্সপ্লোসিভ স্টার্ট, একবার যদি ডিফেক্ট ফর্ম করে ফেলে, তারপরে সবকিছু গ্রোথ অফ দ্য ডিফেক্ট ইজ ভেরি লেজারলি টেকেন প্লেস। কেন? একটু করে সলিডিফিকেশন হচ্ছে, সলিডিফিকেশন শ্রিঙ্কেজ একটু হচ্ছে, ওটা একটু বড় হচ্ছে, একটু সলিউশন হচ্ছে, ওর একটু বড় হচ্ছে। সো আলটিমেটলি গ্রোথটা ভেরি লেজারলি টেকেন করে, এবং এটা কন্ট্রোল বাই রেট অফ সলিডিফিকেশন। সলিউশন যে রেট হচ্ছে, গ্রোথটা ঠিক সেই রেট হচ্ছে। কিন্তু ইনিশিয়ালি নিউক্লিয়েশন অফ দ্য পোরোসিটি উইল বি ভেরি ফাস্ট এবং সাডেনলি হ্যাপেন। ওকে, সো কিন্তু সারফেস ইনিশিয়েটেড পোর যেটা আছে, সেটা ইউজুয়ালি স্মুথলি হয়। ভিতরে ডিফেক্ট প্রেশার জোন তৈরি হচ্ছে, প্রেশারে যদি সারফেসটা যদি সহ্য করতে না পারে, সারফেসটা আস্তে করে ডিপ করা শুরু করে, আস্তে আস্তে ডিপ করা শুরু করে, সারফেস কলাপস করা শুরু করে। আরেকটা হলো যদি পাইপ ফর্ম করে, তার মানে উপরে দুইটা ডিফেক্ট তিন ধরনের। একটা হলো ইন্টারনালি পরোসিটি ফর্ম করতেছে, আরেকটা সারফেস ডিপ করতেছে, আরেকটা হলো পাইপ, পার্টিকুলারলি ফর ইনগট কাস্টিং। তার মানে সারফেস কাস্টিং ইজ ওপেন টু অ্যাটমসফিয়ার। সেই সমস্ত ক্ষেত্রে তোমার শ্রিঙ্কেজে কেউ বাধা দিচ্ছে না, তোমার লিকুইড অবস্থায় আছে, সলিডিফিকেশন হচ্ছে ফ্রম দ্য সারফেস। মোল্ডের কথা যদি চিন্তা করি, একটু পরে ছবি দেখবো, মোল্ড সারফেস থেকে সলিডিফিকেশন হচ্ছে এবং লিকুইড আস্তে আস্তে ডিপ করতেছে, এবং আলটিমেটলি এরকম সুন্দর একটা পাইপের মতো ফর্ম করে। এবং এখানে যেহেতু কেউ কোনো বাধা দিচ্ছে না, পাইপটা গ্র্যাজুয়ালি অ্যাজ সলিডিফিকেশন প্রসেস, পাইপ তত বড় হচ্ছে আস্তে আস্তে। সো এই তিন ধরনের ডিফেক্ট ফর্ম করে, এবং গ্রোথ ইউজুয়ালি সারফেস ইউনিটেড পোর্স গুলো লেজারলি হয়, পাইপ গুলো লেজারলি হয়, কিন্তু ভিতরে যেটা ফর্ম করে এটার ইনিশিয়েশন ইজ ভেরি ফাস্ট, সাডেনলি হয়, এবং তারপরে গ্রোথটা স্লোলি হয়। তো এটা আমরা একটু আগে বললাম যে যদি এই ধরনের ইনগট কাস্টিং হয়, যেটা সারফেসটা ওপেন টু অ্যাটমসফিয়ার, তাহলে পরে সলিডিফিকেশন এই সাইড থেকে শুরু হচ্ছে, লিকুইড সারফেস আস্তে আস্তে ডিপ করছে, এবং ইউজুয়ালি এই ধরনের একটা ক্যাভিটি ফর্ম করে, এটাকে বলে শ্রিঙ্কেজ পাইপ, ঠিক আছে। তো এটা ডিফেক্ট, বাট
যেহেতু পাইপের মতো দেখতে সেজন্য এটাকে বলে সিঙ্কেজ পাইপ। সিঙ্কেজ পাইপ সামটাইমস একটা থাকে, এটা সাধারণত স্কিন ফ্রিজিং এর জালের বেলায় হয়, অর্থাৎ যাদের ন্যারো জোন অফ সলিডিফিকেশন সেই সমস্ত ক্ষেত্রে একটা এই ধরনের হয়, অথবা যদি একটু অ্যালয় টাইপের হয়, ইম্পিউরিটি থাকে, তাহলে আমরা বলছি ডেনড্রাইটিক মোডে সলিডিফিকেশন হয়। এবং সেই সমস্ত ক্ষেত্রে এই সিঙ্কেজ ক্যাভিটিটা পাইপটা অনেকগুলো সেকেন্ডারি পাইপ থাকে। এটা হলো যদি প্রাইমারি পাইপ বলি, all these are secondary pipes এবং happens to be all these are connected, যদিও মনে হচ্ছে দূরে দূরে আছে, কিন্তু তুমি যদি ডাই পেনিট্রেন্ট টেস্ট করো, এখান থেকে ডাই ফ্লো করো, তাহলে ডাই আলটিমেটলি এখানে যাবে। সো দেয়ার আর সামহাউ হেয়ারলাইন ক্র্যাকস অথবা এই ধরনের কিছু আছে, all these are connected but these are called secondary pipe, this is called primary pipe. সো এটা হলো ইনগটে বেলায় ফাইনাল ফর্ম অফ সিঙ্কেজ ক্যাভিটি। আর যদি ভিতরে ফর্ম করে, ভিতরে ফর্ম করলে পরে ক্যাভিটিটা অলওয়েজ অ্যাসিউম দ্য শেপ অফ দ্য কাস্টিং। কাস্টিং যে ধরনের শেপ হয় সেই শেপের সাথে মোটামুটি দেখতে হয়। সো ইউজুয়ালি এই ধরনের প্রথম দিকে একটা বাবল ফর্ম করে, আস্তে আস্তে সিঙ্কেজ পাইপের মতো জেনারেট করে, এবং ডিফারেন্ট অ্যালয় কন্টেন্ট যদি হয় তাহলে বিভিন্ন ধরনের ছোট ছোট সেকেন্ডারি পাইপ। আরেকটা হতে পারে এই ধরনের কাস্টিং এর বেলায় খেয়াল করো। সো দিস ইজ দ্য সিঙ্কেজ ক্যাভিটি, কাস্টিং এর মতো শেপ অ্যাসিউম করছে, কিন্তু এইখানে অনেকগুলো এই ধরনের হাবিজাবি দেখা যাচ্ছে। সো দিস আর নট সিঙ্কেজ ক্যাভিটি এট অল। আমরা বলছি সিঙ্কেজ ক্যাভিটি অবশ্যই কাস্টিং এর শেপের মতো অ্যাসিউম করবে। সো porosity have no relation to the casting geometry, cannot be shrinkage porosity. সো বেসিক্যালি এটা প্রবাবলি গ্যাস porosity বা অন্য কোনো কিছু এয়ার বাবল থেকে এটা ইন্টেন্ট হয়েছে। অক্সাইড ফিল্ম যদি থাকে, অক্সাইড ফিল্মের ফাঁকে ফাঁকে গ্যাস বাবল গুলো আটকে যায়। সো এই দিস আর দ্য porosity defects initiated from bubbles or air or gas. কাস্টিং এর শেপের মতো যদি থাকে, দিয়ে দা সিঙ্কেজ ক্যাভিটি। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার ফার্স্ট ক্লাস, যেখানে আমরা ইন জেনারেল মানে সলিডিফিকেশন সময় যে সিঙ্কেজ হয় সেই সিঙ্কেজ বিহেভিয়ার নিয়ে আলাপ করলাম, এবং এখানে যে ফিডিং রুলস যেগুলো আছে সেই ফিডিং রুলস নিয়ে আলাপ করলাম। ওকে, এনি কোয়েশ্চেন? স্যার স্যার আমার আমার কোয়েশ্চেন ছিল ছিল একটা ইমেজে যেখানে দেখা যাচ্ছে যে অ্যাটমসফিয়ারিক প্রেসার পাওয়ার জন্য একটা ব্লাইন্ড ফিডারকে পাংচার করে দেওয়া হচ্ছে, এবং এটা তার চেয়েও হাই একটা মেটাল কলামকে ফিট করছে, ওই ইমেজটা। আচ্ছা, ওখানে যেটা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে একটা মাত্র ফিডার। স্যার স্ক্রিন শেয়ার করলে ভালো হয়। ওকে, স্ক্রিন শেয়ার করছি, ঠিক আছে। এটা তাই তো? জি স্যার, এটাই। সো এখানে আমরা বোঝাতে চাচ্ছি যে অ্যাটমসফিয়ারিক প্রেসারের ইনফ্লুয়েন্সটা, অর্থাৎ মেটাল হেড প্রেসার যেটা H-ρG, ঠিক আছে, সেই H-ρGটা যদি ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার হয়, অ্যাটমসফিয়ারিক প্রেসার যদি দেই, জাস্ট অ্যাটমসফিয়ারিক প্রেসারের কারণে কতটুকু লিকুইড সে উপরে উঠতে পারে। সো জাস্ট 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু H-ρG, এটা যদি ক্যালকুলেট করো তাহলে পরে তুমি এই ধরনের একটা কিছু ভ্যালু পাবা ফর এ ডিফারেন্ট মেটাল। H হাইট কতটুকু সে মুভ করতে পারে। সো এই প্রেসারের কারণে লিকুইড মেটাল ক্যান মুভ আপ টু দ্যাট মাচ। তো এই জন্যই বলা হচ্ছে যে এই ব্লাইন্ড ফিডার ক্যান ওয়ার্ক বিউটিফুলি ওয়ার্ক, কিন্তু ব্লাইন্ড ফিডার ব্লাইন্ড হলে চলবে না। এটার মধ্যে একটা আমরা প্রেসার গ্রেডিয়েন্টটা মাস্ট বি মেনটেন। প্রেসার গ্রেডিয়েন্ট ওপেন ফিডারের মধ্যে প্রেসার গ্রেডিয়েন্ট মেনটেন করছি, কারণ অ্যাটমসফিয়ারিক প্রেসার সরাসরি এখানে কাজ করছে। সো তার যে মেটাল হেড প্রেসার আছে তার সাথে অ্যাটমসফিয়ারিক প্রেসার এখানে কাজ করছে। তো এইখানে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা সেই জন্য দিতে হবে। atmospheric pressure যদি দেই তাহলে পরে সেই because of that atmospheric pressure liquid metal can be raised to about 1.3 meter of steel. So আমরা বলতে যাচ্ছি যে atmospheric প্রেসারটা that's why so important, এবং ফিডিং এর সময় use of atmospheric pressure is more important. কিন্তু স্যার এখন এখন যে ফিডারের মধ্যে যে পাংচার করা হলো মেটাল হেড প্রেসার কারণে, ফিডারের পাংচার দিয়ে আবার মেটাল কি উপরে উঠে আসতে পারে? এখানে পাংচার মানে দিস ইজ নট এ হোল,
এটা খেয়াল করো, এটা 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 কিন্তু একটা খালি জায়গা না। আমরা যেটা করেছি যখন এইটা ডিজাইন করেছি, প্যাটার্ন দিয়ে যখন ডিজাইন করেছি, প্যাটার্ন দিয়ে ডিজাইন করার পরে এটা তো খালি জায়গা হয়ে গেল, পুরো কাস্টিং খালি জায়গা যখন আমরা জি স্যার। সরিয়ে ফেলেছি, তখন আমরা যেটা করেছি এই সারফেস থেকে এইখানে একটা কি বলে এটাকে কোর ইনসার্ট করে দিয়েছি, ঠিক আছে? এইটা একটা কোর। সো এই যেটা খালি জায়গা ছিল, এটা স্যান্ড ছিল, আমরা এখানে একটা শক্ত একটা স্যান্ডের কোর ভিতরে ঢুকিয়ে দিয়েছি। সো এটা আরেকটু এক্সটেন্ড করলে ভালো, তো সেন্টার, ইউজুয়ালি সেন্টার পর্যন্ত এক্সটেন্ড করা উচিত, কারণ ফিডারটা এখান থেকে সলিডিফিকেশন হতে থাকবে। তো সেন্টার পর্যন্ত যেন অ্যাটমসফিয়ার প্রেসারটা কাজ করে, সেজন্য এটা একদম সেন্টার পর্যন্ত ঢুকিয়ে দেওয়া উচিত। তো এই সেন্টার থেকে শুরু করে এত বড় একটা ফিডার, এত বড় একটা কোর স্যান্ডের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যার ফলে এই স্যান্ড থেকে অ্যাটমসফিয়ার প্রেসারটা থ্রু দিস স্যান্ড এটা ভিতরে আসতে পারে, ঠিক আছে? সো মেটাল সলিডিফাই হচ্ছে এখান থেকে সলিডিফিকেশন শুরু হচ্ছে, তারপরেও যেন এইটার ভিতর, এইটার মাধ্যমে ভিতরে অ্যাটমসফিয়ার প্রেসারটা কাজ করে, এবং বিকজ অফ দিস অ্যাটমসফিয়ার প্রেসার লিকুইড ক্যান গো ফ্রম হিয়ার, বিকজ এখানে প্রেসার কম, এখানে প্রেসার বেশি, এখানে প্রেসার কম, এখানে প্রেসার বেশি। সো এই প্রেসারের কারণে লিকুইড মেটাল ক্যান মুভ আপ, বুঝা গেছে? সো দিস ইজ নট ওপেন, যাতে করে তুমি লিকুইড ঢালছো এখান দিয়ে লিকুইড বেরিয়ে যাবে, সেই ধরনের কোনো তার মানে স্যার ব্যাপারটা হলো যে অ্যাটমসফিয়ারিক প্রেসার এই এই ফিডারের এই পয়েন্টটাতে কাজ করছে, কারণ স্যান্ডের ভেতরে কিছু পারমিয়েবিলিটি এটি রয়েছে, এবং এই কারণে এয়ার প্রেসারটা এখানে কাজ করে রয়েছে, কিন্তু কিন্তু এদিক দিয়ে মেটাল প্রেসারাইজ হয়ে বেরিয়ে যাচ্ছে পারছে না, কারণ প্রবলি সারফেস টেনশনের ইফেক্ট। ব্যাপারটা কি এরকম? না না, এটা তুমি, তোমার তো বেসিক্যালি এই স্যান্ড আর এই স্যান্ডের মধ্যে কোনো তফাৎ নেই, শুধু এই স্যান্ডটা একটু মোটা দানার স্যান্ড হয়, যাতে করে এখানে মোর এফেক্টিভলি এবং স্ট্রং একটা স্যান্ড হয়, যাতে করে ভিতরে বাতাস ঢুকতে পারে। কারণ এটা যদি না দিতাম তাহলে কি হতো, মনে করে এটা দেই নাই, ঠিক আছে, কিন্তু তারপরেও তো এখানে অ্যাটমসফিয়ার প্রেসার আছে, তো আছে না? সারফেস অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কাজ করবে। এই অ্যাটমসফিয়ার প্রেসার তো এখানে আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, সব জায়গায় আছে। সুতরাং ইনিশিয়াল স্টেজে অ্যাটমসফিয়ার প্রেসার এখানে কাজ করছে, সব জায়গায় কাজ করছে, কিন্তু এইটা দেওয়ার উদ্দেশ্যটা কি? এটা দেওয়ার উদ্দেশ্যটা হলো যে যখন সলিডিফিকেশন শুরু হয়ে যাবে, তখন সারফেস থেকে সলিডিফিকেশন হবে, কাস্টিং এর সারফেস থেকে হবে, এই ফিডারেরও সারফেস থেকে হবে। আর যখন ফিডার সারফেস থেকে শুরু হবে, ফিডারের ভিতরে লিকুইড থাকবে, তখন তো অ্যাটমসফিয়ার প্রেসার বন্ধ হয়ে গেল, তাই না? কারণ একটা সলিড স্কিন অলরেডি ফর্ম করে গেছে। জি স্যার, এই পয়েন্টটা বুঝলাম। সলিড স্কিন যেহেতু ফর্ম করে গেছে, তখন আর অ্যাটমসফিয়ার প্রেসার কাজ করছে না। অ্যাটমসফিয়ার প্রেসার যাতে কাজ করতে পারে, সেই জন্য এখানে আমি একটা কোর দিয়ে দিয়েছি আপ টু সেন্টার, যাতে করে এই কোরের ভিতর দিয়ে প্রেসারটা কাজ করে। ওকে, কিছুটা কিছুটা বুঝতে পারলাম, যদিও আমি এখন যতটুকু বুঝতে পেরেছি যে কিভাবে লো হাইট থেকে হায়ার হাইটে ফিট হচ্ছে, এটা আমাদের কাছে কিছুটা কাউন্টার ইনটুইটিভ। এটাকে স্যার ম্যাথমেটিক্স দিয়ে না করলে হয়তো ঠিক বুঝতে পারি। তুমি ম্যাথমেটিক্সে ক্যালকুলেট করো, এখানে প্রেসার, তো এখানে প্রেসার যেটা আছে সেই প্রেসারটা হলো অ্যাটমসফিয়ার প্রেসার, এবং এই প্রেসারের কারণে তুমি জাস্ট ফর দ্য টাইমিং ভুলে যাও যে এখানে কোনো মেটাল হিট প্রেসার আছে, জাস্ট অ্যাটমসফিয়ার প্রেসার, এবং এই প্রেসারের কারণে উপরে মুভ করছে। সো এখান থেকে কতটুকু হাইট মুভ করে তুমি ফর্মুলা বসিয়ে করো, পেয়ে যাবে। ওকে, সো আমরা একটু ব্রেক নেই, 5 to 10 মিনিটস ব্রেক নেই। আরেকটা কোশ্চেন ছিল, বলো। ওই যে বাবল ফর্ম হওয়ার মানে পোর নিউক্লিয়েট করার সময় ইনিশিয়ালি এক্সপ্লোসিভ নিউক্লিয়েশন হয়, বাট দেন দ্য রেট অফ গ্রোথ ইজ কন্ট্রোলড বাই দ্য সলিডিফিকেশন রেট, এই কথাটার মানেটা আরেকবার। আমরা যখন পোরোসিটি ফর্মেশন একদম ইনিশিয়ালি যে একটা সিলিন্ড্রিক্যাল একটা শেপের কাস্টিং সলিউশন হচ্ছে, প্রথমে একটা স্কিন ফর্ম করেছে, তারপরে স্কিনটা ফর্ম করলে কি হয়, এই জন্য একটা কথা বলেছিলাম একদম প্রথম দিকে। আমরা ওখানে যাই, তাহলে করে আরেকটু ক্লিয়ার হবে। এই যে এই ছবিটার কথা বলেছিলাম। তো এখানে আমরা বলেছিলাম যে ফার্স্টে একটা সলিড ফর্ম করেছে, এখন নেক্সট সলিডটা ফর্ম করতে গেলে পরে লেয়ারটা কি অবস্থা হয়। তো আমরা যেটা বলতেছি যে যখন সলিডিফিকেশন হওয়া শুরু হয়, সলিডিফিকেশন আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছে, সলিডিফিকেশনের জন্য ভিতরে লিকুইডের মধ্যে এই শ্রিঙ্কেজটা তাকে কম্প্রেস করতে হবে। এই সলিড যেটা হয়েছে, এই সলিডের শ্রিঙ্কেজটা কম্প্রেস করবে লিকুইডটা, এখন বাইরে থেকে কোনো লিকুইড আসতেছে না, তাহলে এইখানে যে একটা গ্যাপ ফর্ম করছে, নেগেটিভ প্রেসার জন্য, নেগেটিভ প্রেসার কেন হচ্ছে? বিকজ লিকুইড ছিল 10 সিসি, সলিড হয়ে গেছে 7 সিসি, বাকি 3 সিসি কি হবে? এটা কিভাবে কম্পেনসেট হবে? কারণ এটা তো একটা ভলিউম, এই ভলিউম ছিল 7 সিসি, তার মধ্যে 3 সিসি
মানে একটা খালি মানে গ্যাপ তৈরি হচ্ছে, এই গ্যাপটা কোত্থেকে আসবে? এই গ্যাপটা হয় লিকুইড ওর ভিতরে ঢুকে নিয়ে গ্যাপটা বন্ধ করে দিবে, অথবা এখানে একটা গ্যাপ তৈরি হবে। সো লিকুইড এটা ভিতরে যেতে পারছে না, কারণ আমি এক্সট্রা লিকুইড দিতে পারতেছি না। সো হয় এই লিকুইডটা ওই জায়গায় যাবে, অথবা সারফেসটা নিচে দেবে যাবে, কারণ ওই 3 সিসি যে গ্যাপ তৈরি হচ্ছে, গ্যাপটা বন্ধ করতে হবে। সেই গ্যাপটা বন্ধ করার জন্য লিকুইড, ভিতরে লিকুইড সে নিজে এক্সপ্যান্ড করে গ্যাপটা কভার করবে, অথবা সারফেস দেবে যে কভার করবে। এন্ড এই দুইটা সিনারিওর এখন এমন অবস্থা হচ্ছে, ভিতরে প্রেসার তৈরি হচ্ছে, লিকুইডটা এক্সপ্যান্ড করে আর এটা কভার করতে পারতেছে না, সলিড এত শক্ত হয়ে গেছে নিজে দেবে যেতে পারছে না। তখন ওই ধরনের কেসে নেগেটিভ প্রেসার বিকাম সো হাই, লিকুইড এক্সপানশন করে এটা কভার করতে পারতেছে না, তখন সাডেনলি একটা ক্র্যাক অ্যাপিয়ার করে। কারণ খালি জায়গাটা এটা ভরতে হবে, খালি জায়গাটা হয় একটা খালি জায়গা হবে মানে একটা পরোসিটি ফর্ম করবে, সো পরোসিটি দিয়ে ওই নেগেটিভ প্রেসার জোনটাকে কভার করবে, অথবা লিকুইড এক্সপ্যান্ড করে এটা ভরে যাবে। লিকুইড এক্সপ্যান্ড করতে পারতেছে না, কারণ প্রেসার বিকাম সো হাই। সো লিকুইডটা ক্র্যাক করবে, ওখানে একটা গ্যাপ ফর্ম করবে, পরোসিটি ফর্ম করবে। এই যে ক্র্যাকিং অফ দ্য লিকুইড যেটা হয়, তার মানে ইনিশিয়াল পরোসিটি ফর্মেশন যেটা হয়, ইট ইজ ক্যাটাস্ট্রফিক, তার মানে সাডেনলি এই ক্র্যাকটা জেনারেট করে। আমরা কিন্তু এর কথা বলি নাই, যেখানে অলরেডি এক্সিস্টিং সারফেস আছে, হেটেরোজিনিয়াস নিউক্লিয়েশন অফ দ্য পরোসিটি, সেটা কথা বলি নাই, আমরা হোমোজিনিয়াস নিউক্লিয়েশনের কথা বলছি। হোমোজিনিয়াস নিউক্লিয়েশনের সময় এই সাডেনলি একটা নিউক্লিয়েট করে। এখন যখন নিউক্লিয়েশন হয়ে গেল, তখন গ্রোথ কিভাবে হবে? গ্রোথ তখন ডিপেন্ড করে ফার্দার সলিডিফিকেশনের উপরে। একটু সলিডিফিকেশন হচ্ছে, তার জন্য একটু রিকোয়ারমেন্ট হচ্ছে, ওই রিকোয়ারমেন্টের জন্য একটু ক্র্যাক জেনারেট করছে। একটু সলিডিফিকেশন হচ্ছে, তার জন্য সিঙ্কেজ যেটা হচ্ছে, তার জন্য একটু ক্যাভিটি বড় হচ্ছে। তো এইভাবে যত সিঙ্কেজ হচ্ছে ক্যাভিটি তত বড় হচ্ছে, যত সিঙ্কেজ হচ্ছে ক্যাভিটি বড় হচ্ছে। এই হলো সিনারিও। তার মানে নিউক্লিয়েশন ইজ ক্যাটাস্ট্রফিক, সাডেনলি অকার্স, কিন্তু গ্রোথ যেটা হয় সেটা লেজারলি অকার্স at the rate by which solution progress. Yes sir, বুঝেছি। Okay, we can stop share. তাহলে আমরা